আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে 800 নম্বর এপিসোড। দেখতে দেখতে আমরা 800 নম্বর এপিসোডে চলে আসলাম। ভাবতে পারছো, একটা না দুটো না, 800। এভাবে দেখতে দেখতে আমরা 1000, 2000, 10,000 এপিসোডও ক্রস করে যাব, তাই না? তোমরা এভাবেই সাপোর্ট করে যাও। তোমরা যেভাবে 10টা 45-এ আসছো, এভাবে আসো যাতে আমরা আরও মোটিভেট হই। আজকে 800 নম্বর এপিসোড স্পেশাল। দারুণ কিছু ঘটনা শুনতে চলেছে বলতে পারো, দুঃখ ভয় সব কিছু মিলিয়ে। তো আর দেরি কিসের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, আমি জানি। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। অমিতদা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দাদা, ভৌতিক কথার সকল সদস্যরাও ভালো আছে আমি জানি। আমি অনেক দিন ধরেই তোমার ঘটনাগুলো শুনি, আর সত্যি বলতে খুব ভালো লাগে। রাতে একা বসে হেডফোনে তোমার ঘটনা শুনলে অন্যরকম একটা অনুভূতি হয়। চারপাশটা যেন একদম নিস্তব্ধ হয়ে যায়। বেশি কথা না বলে এবার সরাসরি ঘটনায় যাচ্ছি। আমি তারেক, দিনাজপুরের ভেলাইন গ্রাম থেকে। ঘটনাটা শুরু আমাদের এলাকার একটা পুরনো মসজিদ থেকে। সে সময়টা ছিল আমের মরশুম। চারপাশে গরম আর হালকা বাতাসে আমের গন্ধ ভাসছিল। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে বিকেলের দিকে ঘুরতে গিয়েছিলাম। মসজিদের সামনে একটা বড় কবরস্থান ছিল, আর তার পাশেই কয়েকটা বড় বড় আম গাছ। জায়গাটা এমনিতেই একটু নির্জন, লোকজন খুব একটা যায় না। আমরা না ভেবেই একটা গাছ থেকে আম পেড়ে খেয়ে ফেলি। তখন মনে হয়েছিল সাধারণ একটা গাছই তো, কিন্তু এখন ভাবলেও বুঝি হয়তো ভুলটাই সেদিন করেছি। তখন কিছুই হয়নি, কিন্তু রাতে বাড়ি এসে ঘুমোতে যাওয়ার পর হঠাৎ করেই আমার পেট খুব ব্যথা শুরু হয়, সঙ্গে ডায়রিয়া। এমন অবস্থা হয়েছিল যে সারা রাত বিছানায় কাতরাতে কাতরাতে কাটিয়েছি। ঘরের সবাই চিন্তায় পড়ে যায়। ফজরের আজানের পর একটু কমে। সকালে বন্ধুদের সাথে দেখা করে জানতে পারি তাদেরও একই অবস্থা হয়েছিল। তখন বিষয়টা আর সাধারণ মনে হয়নি। এরপর আমরা একজন ওঝার কাছে যাই। সে আমাদের কথা শুনে একটু চুপ করে থাকে, তারপরে বলে ওই গাছে নাকি ভালো জিন আছে। আমরা অনুমতি না নিয়ে আম খেয়েছি, তাই তারা রাগ করেছে। সে আরও বলে সেখানে শুধু একটা না, অনেক জিন আছে। মাঝখানে একটা পুকুর আছে যেখানে তারা অজু করে, তাই ওই জায়গাটা নাকি খুব পবিত্র। এই জন্যই কেউ সেখানে নোংরা কিছু ফেলে না। ওঝা পুরোপুরি কিছু করতে পারেনি, শুধু বলেছিল আমরা যেন ওই গাছের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। ভয়ে আমরা তাই করি। সেদিন গাছের নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে, যদিও চোখে কিছুই দেখিনি। এরপর থেকে আর কোনো সমস্যাও হয়নি। কিছুদিন পর আমি ঢাকায় কাজের জন্য যাই। প্রায় 3 মাস একটা সিলিং লাগানোর কাজে ছিলাম, কিন্তু শহরের সেই বন্ধ ঘর, গরম আর একঘেয়েমি সব মিলিয়ে আর ভালো লাগছিল না। তাই বাড়ি ফেরার সিদ্ধান্তই নিই। ফেরার পথে আমার ফোনটাও নষ্ট হয়ে যায়। তখন বাটন ফোন ছিল, বারবার চেষ্টা করেও চালু হচ্ছিল না। এতে আরও একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। কারোর সাথে যোগাযোগ করতেও পারছিলাম না। রংপুর গ্রামে গাড়িতে উঠে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাত 1টার দিকে নামি। চারপাশ তখন একদম ফাঁকা, শুধু দূরে কয়েকটা কুকুরের ডাক শোনা যাচ্ছিল। রাত 2টা পর্যন্ত কোনো বাস না পেয়ে একটা মিনি ট্রাকে উঠে পড়ি। বাতাসে ধুলো উঠছিল, রাস্তা প্রায় অন্ধকার। রাত প্রায় 3টার দিকে আমাদের কানাগাড়ি বাজারে পৌঁছাই। বাজারে দেখি একটা পাগল ছাড়া আর কেউ নেই। সে চুপচাপ শুয়েছিল, কিন্তু আমি পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো সে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের বাড়ি সেখান থেকে প্রায় 2 কিলোমিটার। যাওয়ার কয়েকটা রাস্তা আছে, আর সব রাস্তার পাশেই কবরস্থান আর জঙ্গল। আমি তুলনামূলক কম জঙ্গলের একটা রাস্তা বেছে নিই। আমাদের গ্রামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তাকে ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। এ কথাটা মাথায় আসতেই
অজান্তে আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। তখন চারপাশে পুরো অন্ধকার, শুধু জ্যোৎস্নার আলোই একটু দেখা যাচ্ছিল। কবরের বাসের বাসঝাড়ে পৌঁছতেই হঠাৎ জোর হাওয়া শুরু হয়। বাসগুলো এমন দুলছিল যেন এখনই ভেঙে পড়বে। সেই শব্দে মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে। এর কিছু দূর এগিয়ে দেখি সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিলাম আমাদের পরিচিত কেউ। আমি বললাম, কে কে দাদা? কিন্তু সে কোনো উত্তর দিল না, আমার দিকে তাকালোও না। হঠাৎ করে বুকের ভেতরটা না ধরফর করতে লাগলো। আর কিছু না ভেবে আমি দৌড়ে চলে গেলাম। দৌড়তে দৌড়তে শুনতে পেলাম পেছন থেকে কেউ বলছে, কোথায় যাস? আমাকে একা রেখে যাস না, একবার পেছনে তাকা। গলাটা খুব ঠান্ডা, কেমন যেন কাঁপা কাঁপা। কিন্তু দাদা, আমি একবারও পেছনে তাকাইনি। মনে হচ্ছিল একবার তাকালেই কিছু একটা ভয়ঙ্কর দেখতে পাবো। যাই হোক, আমি সোজা বাড়ি চলে আসি। বাড়ি এসে আমার জ্বর আসে, আর সেই জ্বর কিছুতেই ভালো হচ্ছিল না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই কণ্ঠস্বরটাও শুনতে পেতাম। পরে আমার দাদা এসে ঝাড়ফুঁক করার পর আমি ধীরে ধীরে সুস্থ হই। কিন্তু দাদা, ঘটনাটা এখানেই শেষ হতে পারত। কিন্তু আসল ঘটনাটা ঘটে তার কিছুদিন পর। একদিন আমি আর আমার বন্ধু উজ্জ্বল ঠিক করি রাতে মাছ ধরতে যাব। আমাদের যাওয়ার কথা ছিল রাত 8টা-9টার মধ্যে, কিন্তু সে আসেনি। আমি ভাবলাম হয়তো আর আসবে না, তাই জানালা খুলেই ঘুমিয়ে পড়ি। রাত প্রায় তখন 2টো। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। মনে হলো কেউ আমাকে নাম ধরে রাখছে। গলাটা খুব চেনা। চোখ খুলে দেখি উজ্জ্বল দাঁড়িয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, যেন হালকা ছায়া পড়ে আছে। সে বলল, চল, মাছ ধরতে যাবি না? আমি বললাম, এখন না, কাল যাব। কিন্তু সে জোর করতে লাগলো। বলল একটা জায়গা পেয়েছে, সেখানে অনেক মাছ আছে, এখন গেলে ভালো হবে। আমি তার কথায় বিশ্বাস করে দরজা খুলে বের হয়ে যাই। সে সামনে হাঁটছিল আর আমি পেছনে। আমি বলছিলাম একসাথেই যাই, কিন্তু সে বারবার বলছিল তাড়াতাড়ি যেতে হবে। আমার তখন একটু সন্দেহ হয়। উজ্জ্বল এমন না, সে সবসময় একসাথেই হাঁটে আর গল্প করতে খুব ভালোবাসে। যাই হোক, এরপরে আমরা বাগানের কাছে পৌঁছাই। বাগানের ভেতর দিয়ে জমিতে যেতে হয়। বাগানে ঢোকার আগে হঠাৎ আমার মনে হলো, ভেতরে যাস না, যেন কেউ ভেতর থেকে নিষেধ করছে। আমি দাঁড়িয়ে পড়লাম, আর তখনই দেখি উজ্জ্বল নেই। কিছুক্ষণ আগেও সামনে ছিল, হঠাৎ গেল কোথায়? আমি টর্চ জ্বালিয়ে চারপাশে খুঁজলাম, কোথাও নেই। আমি ডাক দিলাম, এই উজ্জ্বল, উজ্জ্বল, এই উজ্জ্বল। ওপাশ থেকে একটা আওয়াজ এলো, ভেতরে আয়। কিন্তু সেই কণ্ঠস্বরটা উজ্জ্বলের ছিল না, সম্পূর্ণ অন্য কারোর। অনেকটা আগের সেই রাতের কণ্ঠের মতন। দাদা, আমি আর 1 সেকেন্ডে ওখানে থাকিনি। দৌড় দিলাম, দৌড়ে বাড়ি চলে আসলাম। পরে বুঝেছি সেদিন যদি আমি বাগানের ভেতরে ঢুকতাম কি হতো জানি না। তারপর থেকে আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে উঠে বাইরে চলে যেতাম। এমনকি জানলার পাশে দাঁড়িয়ে কারোর সাথে নাকি কথা বলতাম, যা আমি নিজেও জানতাম না। তো দাদা, এই ছিল আমার জীবনের একটা ঘটনা বা ঘটে যাওয়া ঘটনা। আর একটা ঘটনা আছে আমার দুলা ভাইয়ের সাথে ঘটে যাওয়া, সেটা আর একদিন বলবো। ঘটনার শেষে আমার নামটা নিও, তারেক। আর কেমন লাগলো অবশ্যই জানিও, পোস্ট করলে কিন্তু জানিও দাদা। হ্যালো তারেক। ঘটনাটা খুব সিম্পল বলতে পারো, আর এই সিম্পল ঘটনাগুলোই তো আমাদের খুবই ভালো লাগে। আমরা এমন ঘটনা শুনতে বেশি পছন্দ করি। যাই হোক, তোমাদের এই ঘটনাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তাদের বলবো, একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। চলো, আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। নিহাদি, তুমিও কেমন আছো? আশা করি তুমিও ভালো আছো। আমি আশিক। প্রথমেই আমার তরফ থেকে তোমাদের এবং আমাদের ভৌতিক কথা পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
অমিতদা, তুমি যেভাবে ঘটনাগুলো আমাদের সামনে উপস্থাপন করো, সত্যি বলতে খুব ভালো লাগে। অনেক ঘটনা শুনেছি তোমার মুখে, আর সেই সব শোনার পর থেকেই আমি মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবীতে এমন কিছু আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আজ আমি এমনই একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা আমার জীবন পুরো বদলে দিয়েছিল। আজও আয়নার সামনে দাঁড়ালে সেই রাতটার কথা মনে পড়ে যায়। চাইলেও ভুলতে পারি না, কারণ ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। চলুন আর বেশি কথা না বলে শুরু করি। ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগের। তখন আমি কলকাতার একটা বেসরকারি কোম্পানিতে কাজ করতাম বলছি কারণ এখন আর করি না। কেন করি না সেটা শেষে বুঝতে পারবে। সেদিন অফিসের কাজ শেষ করে দুপুরে খেতে বসেছি। এমন সময় আমার ফোন বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। কল রিসিভ করতেই কান্নার আওয়াজ। আমি বারবার জিজ্ঞেস করতেই মা বলল, আমার নানা মারা গেছেন, এখনই বাড়ি ফিরতে হবে। আমি আর এক মুহূর্তও দেরি না করে ছুটি নিয়ে রওনা দিলাম। বিকেল 4:40 হাওড়া থেকে ট্রেন ধরলাম। আমার গন্তব্য স্টেশনটার নাম আমি এখানে বলছি না। পৌঁছানোর কথা ছিল রাত 9:45, কিন্তু সেদিন ট্রেন অনেক দেরি করল। যখন নামলাম তখন রাত প্রায় 12টা পেরিয়ে গেছে। চারপাশে একদম শুনশান, কোনো ভ্যান নেই, গাড়ি নেই, মানুষ তো দূরের কথা। আর আমাকে যেভাবেই হোক বাড়ি পৌঁছতেই হবে। ভাবলাম 5-6 কিলোমিটার হবে, হেঁটেই চলে যাই। এই ভেবে আমি রেল লাইনের ওপর দিয়েই হাঁটা শুরু করলাম। আর এই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। প্রথম 2-3 কিলোমিটার কিছুই হয়নি, সব ঠিকঠাক ছিল। কিন্তু যখন মাঝামাঝি পৌঁছেছি তখন হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে। পুরো শরীরটা কেঁপে উঠল, তবুও গুরুত্ব দিলাম না। নিজেকে বোঝালাম ভ্রম হচ্ছে। ঠিক তখনই পাশে ঝোপের মধ্যে কিছু একটা জোরে পড়ার আওয়াজ হলো। আমি মোবাইলের আলো ফেললাম, আর যা দেখলাম সেটা দেখে আমি জমে গেলাম। একটা কালো বিড়াল, চোখ দুটো চকচক করছে, সরাসরি আমার দিকে তাকিয়ে। সে দৃষ্টিটা যেন আমাকে মাপছে। আমি ভয় কাটানোর জন্য হুসহুস করে তাড়াতে গেলাম, কিন্তু যতই তাড়াই ততই যেন আমার দিকে এগিয়ে আসতে লাগলো। শেষে একটা পাথর তুলে ছুঁড়ে মারলাম, আর মুহূর্তের মধ্যে বিড়ালটা উধাও। ঠিক তখনও বুঝতে পারিনি এটাই আমার দ্বিতীয় ভুল। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ আমার পিছনে হাঁটছে। রেল লাইনের পাথরের ওপর হাঁটার সেই খচখচ শব্দ। আমি দাঁড়িয়ে গেলাম, শব্দটাও থেমে গেল। আমি হাঁটলাম, শব্দটাও শুরু। এবার ভয়টা সত্যি সত্যি গ্রাস করলো। আমি চিৎকার করে বললাম, দেখো তুমি যেও হও, আমার কাছে কিছু নেই। কোনো উত্তর এলো না। হঠাৎ মনে পড়ল এক বন্ধু বলেছিল, পেছন থেকে কিছু ডাকলে বা শব্দ হলে কখনো ঘুরে তাকাবি না। কিন্তু কৌতূহল, এই কৌতূহলটাই মানুষকে বিপদে ফেলে। আমি পেছনে ঘুরলাম, আর যা দেখলাম আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। একটা শাড়ি পরা মাথাবিহীন দেহ আমার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটা রেল লাইনের ওপর দাঁড়িয়ে ছিল না, মাটির একটু ওপরে ভাসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শরীর জমে গেছে, না দৌড়তে পারছি না নড়তে পারছি। ঠিক তখনই পাশের লাইন দিয়ে হুড়মুড় করে একটা ট্রেন চলে গেল, আর সেই মুহূর্তেই সব কিছু অদৃশ্য, চারপাশ ফাঁকা। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ বুঝলাম আমার পা নড়ছে না। মনে হচ্ছে কেউ পা ধরে রেখেছে। আমি তখনও বুঝতে পারিনি আমি রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি। হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত ধরে একটা জোর টান দিল। আমি ছিটকে লাইনের বাইরে পড়ে গেলাম, আর ঠিক সেই মুহূর্তেই আরেকটা ট্রেন ঝড়ের গতিতে চলে গেল। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি হাসপাতালের বেডে, মা পাশে বসে কাঁদছে। আমি উঠতে গিয়ে বুঝলাম আমার একটা পা নেই। হ্যাঁ, সেই রাতেই আমি আমার একটা পা হারিয়েছি। পরে জানতে পারি আমি রেল লাইনের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালে রেলকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমার আধার কার্ড থেকে বাড়িতে খবর দেওয়া হয়।
আজও একটা প্রশ্নের উত্তর আমি পাইনি। যে আমাকে ট্রেনের লাইনের বাইরে ফেলে দিয়েছিল সে কে ছিল? যদি সে না থাকতো তাহলে আজ আমি হয়তো বেঁচেও থাকতাম না। আমি জানি না এই ঘটনাটা তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি আর আমার এই কাটা পা এই ঘটনার জীবন্ত সাক্ষী। এই ঘটনার পর থেকে আমার জীবনটা পুরো বদলে গেছে। আজও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ডিজিটাল ইন্ডিয়াতেও একজন প্রতিবন্ধী ছেলেকে কেউ সহজে গ্রহণ করতে চায় না। যাই হোক, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে ভৌতিক কথা পরিবারের সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসা নিও। শুনে খুব খারাপ লাগলো ভাই। সত্যি একটা পা মানুষের জীবনের, একটা কেন, মানুষের যে কোনো অঙ্গই একটা খুব বড় বিষয়। কারণ কোনোটা ছাড়াই কোনোটা আমাদের পসিবল না। একটা অঙ্গর কোনো সমস্যা হয়ে গেলে আমাদের জীবনে অনেক অন্ধকার বলতে পারো নেমে আসে। এখন তোমাকে কিছু করতে গেলে বলতে গেলে লোকের সাহায্য নিতে হয়। কিন্তু বিশ্বাস করো, কি বলবো, খুব খারাপ লাগছে আমার শুনে। যাই হোক, তোমাকে নিজেকে শক্ত করতে হবে, শক্ত করে চলতে হবে, কিছু করার নেই। ভালো থেকো, এটাই বলবো। সুস্থ থেকো, আগামী জীবন তোমার খুব ভালো কাটুক। যাই হোক বন্ধুরা, তোমরাও সবাই একটু উইশ করে দিও ওকে। তোমাদের ঘটনাগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারো। সব কিছুই তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হাই অমিতদা, আশা করি তুমি ভালো আছো। আজকে আমি তোমাকে আমার মায়ের মুখ থেকে শোনা তার মাসির একটা ঘটনা শোনাবো। ঘটনাটা অনেক বছর আগের। তখনকার সময়টা এখনকার মতো এত আধুনিক ছিল না। গ্রামের পরিবেশটাও ছিল অনেক বেশি নির্জন আর রহস্যময়। মাসিরা বর্ধমানে থাকতো, তবে আসলে মিশর বাড়ি আগে বাংলাদেশে ছিল। আমার মাসি ছিল তার দ্বিতীয় স্ত্রী। মিশর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আমার মাসিকে বিয়ে করেন। ঘটনার শুরু বাংলাদেশে, তার প্রথম স্ত্রীকে নিয়েই। মিশর প্রথম স্ত্রী ও তার 1.5 বছরের ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে বেশ শান্তিতেই সংসার চলছিল। সব কিছুই স্বাভাবিক ছিল, কোনো ঝামেলা বা অশান্তি ছিল না। একদিন বিকেলের দিকে সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। সেই সময় মিশর স্ত্রী একা গ্রামের সরু মাটির রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিল। সে রাস্তার এক জায়গায় একটা পুরনো গাব গাছ ছিল, যেটাকে ঘিরে গ্রামের লোকজনদের মধ্যে আগেও নানান অদ্ভুত কথা শোনা যেত। রাস্তার কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎই তার মনে হতে থাকে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে কয়েকবার পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তবু একটা ঠান্ডা ভয় যেন ধীরে ধীরে তার শরীর জড়িয়ে ধরে। কোনো রকমে সে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফেরার পর থেকেই তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। সে চুপচাপ হয়ে যায়, কারোর সঙ্গে ঠিক করে কথা বলে না। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কান্না করে ওঠে। তার চোখে মুখে এমন একটা আতঙ্ক ছিল যেন সে এমন কিছু দেখেছে যা কাউকে বলতে পারছে না। বাড়ির সব কাজ সে করত, কিন্তু যেন মনের মধ্যে সবসময় একটা চাপা ভয় কাজ করছিল। বাড়ির সবাই তাকে বারবার জিজ্ঞাসা করত, কি হয়েছে, কেন সে এমন করছে, কিন্তু সে কোনো উত্তর দিত না। এমনকি তার স্বামীও কিছু বুঝতে পারেনি। এইভাবে টানা 4-5 দিন কাটার পর এক সকালে হঠাৎ খবর পাওয়া যায় সে গলায় গামছা দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে। এই ঘটনাটা পুরো পরিবারটাকে স্তব্ধ করে দেয়। কেউ বিশ্বাসই করতে পারছিল না এত শান্ত স্বভাবের মানুষ হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নিতে পারে। এরপর সব নিয়মমাফিক কাজকর্ম করা হলেও গয়া গিয়ে পিণ্ডদান করা হয়নি। তখন হয়তো বিষয়টাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পরে এই একটা ভুলই ভয়ঙ্কর রূপ নেয়।
কিছু মাস পরে মেশো আমার মাসিকে বিয়ে করে। এরপর তারা বর্ধমানে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। সঙ্গে ছিল প্রথম স্ত্রীর মেয়ে। ধীরে ধীরে সংসার আবার গুছিয়ে উঠতে থাকে, কিন্তু অদ্ভুত ঘটনাগুলো তাদের যেন ছেড়ে যায়নি। একদিন বিকেলের দিকে মাসি তার ননদ আর যাকে নিয়ে রানীসাগরের দিক থেকে হেঁটে ফিরছিল। চারপাশে হালকা অন্ধকার নামছিল, বাতাসে একটা অজানা শীতলতা ছিল। হঠাৎ করেই একটা দমকা হাওয়া এসে মাসির গা শিউড়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তেই তার কানের কাছে খুব আস্তে করে কেউ বলে ওঠে, আমি যে লাল পাড়ের শাড়িটা ভালোবাসি, তুই সেই লাল পাড়ের শাড়িটা পরেছিস। মাসি হঠাৎ থেমে যায়, তার শরীর কাঁপতে থাকে। সে স্পষ্ট শুনেছে, কিন্তু পাশে থাকা অন্য দুজন কিছুই শুনতে পায়নি। সে সেদিন কাউকে কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে আসে। রাতে ঘুমোতে যাওয়ার সময়ও তার অস্বস্তি কাটেনি। ঘরের আলোতে হঠাৎ তার চোখে পড়ে ওপরে যেন একটা ফাঁসির দড়ির মতন কিছু ঝুলছে। সে আতঙ্কে চোখ ফিরিয়ে নেয়, আবার তাকিয়ে দেখে কিছুই নেই। এরপর কিছুদিন সব স্বাভাবিক ছিল। তারা নিজেদের একটা নতুন বাড়ি করে সেখানে থাকতে শুরু করে। সংসার আবার ঠিকঠাক চলতে থাকে, কিন্তু হঠাৎ করেই আবার অস্বাভাবিক কিছু শুরু হয়। বড় ছেলে একদিন দোকান থেকে ফিরে অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার কথা বলার ভঙ্গি বদলে যায়, যেন অন্য কেউ কথা বলছে। সে নাকে শুরু করে কথা বলতো, আর তার খাবার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। একাই এক হাঁড়ি ভাত নিমিষেই খেয়ে ফেলত। এইদিকে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। বাড়িতে ওঝা ডাকা হয়। ওঝা মন্ত্র পড়া শুরু করতেই হঠাৎ ছেলেটা অন্য গলায় বলে ওঠে, আমি খুব কষ্ট পাচ্ছি। এত বছর হয়ে গেল আমার পিণ্ডদান হয়নি, তাই আমি তোকে ধরেছি, আমার মুক্তি দে। এই কথা শুনে বাড়ির সবাই যেন জমে যায়। কারোর মুখে কোনো কথা নেই। ঘরের ভেতরটা একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতিতে ভরে গেছে। এরপর হঠাৎ করেই ছেলেটা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওঝা তখন সবাইকে শান্ত হতে বলে। সে জানায়, ভয় পাবেন না, ওর ভেতরে যেটা আছে সেটা মুক্তি চাইছে। আপনারা কেউ গয়ায় গিয়ে পিণ্ডদান করে এলে সব ঠিক হয়ে যাবে। এই কথাটা শুনে সবাই কিছুটা স্বস্তি পেলেও ভেতরে ভেতরে ভয়টা থেকেই যায়। এরপর আমার মেশো তার চেনা একজন লোককে নিয়ে গয়া যায়, কিন্তু সেখানে পৌঁছে পিণ্ডদান করার সময় হঠাৎ কিছু একটা দেখে ফেলে, যেটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক কী দেখেছিল সেটা সে কাউকে খুলে বলেনি, শুধু বলেছিল, আমি পারবো না। তারপর সে পিণ্ডদান না করেই সেখান থেকে ফিরে আসে, আর সেই লোকটাকে বলে দেয় যেন বাড়িতে সবাইকে বলা হয় পিণ্ডদান হয়ে গেছে। বাড়িতে ফিরে সে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতো না, কিন্তু তার চোখে মুখে সবসময় একটা অস্বস্তি, একটা চাপা ভয় দেখা যেত। কিছুদিন এভাবেই কেটে যায়। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একটা অজানা অশান্তি যেন বাড়ির মধ্যে ঘুরে বেড়াতো। এরপর একদিন ঠিক করা হয় সবাই মিলে তারকেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে, কিন্তু মেশো সোজাসুজি বলে দেয়, আমি যাব না, তোমরা যাও। কেন সে যেতে চাইছিল না সেটা কেউ বুঝতে পারেনি। অনেক বুঝিয়েও তাকে রাজি করানো যায়নি। অবশেষে একদিন সকালে বাড়ির সবাই পুজো দিতে চলে যায়। মেশো বাড়িতে একাই থাকে। সারাদিন কেটে যায়। বিকেলের দিকে সবাই পুজো দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির সামনে এসে তারা দরজায় নক করতে থাকে, একবার, দুবার, তিনবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ধীরে ধীরে সবার মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করে। তখন বড় ছেলে বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢোকে এবং ভেতর থেকে দরজা খুলে দেয়। ঘরে ঢুকেই সে দেখে সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু তার বাবাকে কোথাও দেখা যাচ্ছে না। সে এক এক করে সব ঘর খুঁজতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে বাথরুমের দরজার দিকে। দরজাটা ভেতর থেকে বন্ধ। সে দরজায় ধাক্কা দিতে থাকে, বাবা, বাবা, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। ভয় পেয়ে সে জোরে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ফেলে, আর দরজাটা ভাঙতেই ভেতরে যে দৃশ্যটা দেখে সেটা কোনোদিনও ভুলতে পারেনি। তার বাবা গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখে সে কিছুক্ষণ যেন স্থির হয়ে যায়। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। কেউ কিছু বোঝার আগেই বড় ছেলে নিজেকে সামলে নিয়ে দড়িটা খুলে তার বাবার দেহ নিচে নামায়। এর মধ্যে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে পুরো ঘটনাটা খতিয়ে দেখে, সবাইকে জিজ্ঞাসাবাদ করে। পাড়ার লোকজনদের কথাবার্তা শুনে তারা বুঝতে পারে এটা আত্মহত্যার ঘটনা। তারপর দেহটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বাড়ির পরিবেশটা একেবারে ভারী হয়ে যায়, যেন একটা অদৃশ্য আতঙ্ক সবাইকে ঘিরে ধরে। এর 2-1 দিন পর রাতে আমার মাসি হঠাৎ এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়। সে বলে সে স্পষ্ট দেখেছে তার স্বামী তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে একটা অসহায় যন্ত্রণা। সে ধীরে ধীরে বলে, আমি ওর পিণ্ডদান করিনি, তাই ও আমাকে জোর করে ওর সঙ্গে নিয়ে গেল। বিশ্বাস করো, আমি যেতে চাইনি। কথা বলেই সে মিলিয়ে যায়। এরপর আর কোনো দেরি না করে তাদের বড় ছেলে নিজেই গয়া যায়। এবার সে ঠিকভাবে সমস্ত নিয়ম মেনে দুজনের নামেই পিণ্ডদান করে আসে। আর আশ্চর্যের বিষয়, এরপর থেকে বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সব কিছু ধীরে ধীরে আবারও স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সেই ঘটনাগুলো, সেই ভয় আজও তাদের মধ্যে দাগ কেটে রেখে গেছে। তমিতদা, এই ছিল আমার মায়ের মুখ থেকে শোনা তার মাসির জীবনের সেই ভয়ঙ্কর সত্যি ঘটনা। আমি হয়তো ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি। যদি তোমার ভালো লাগে, তুমি তোমার মতন করে সাজিয়ে নিও। আর এই ঘটনাটা শোনানোর আগে আমাকে একটু জানিও কবে শোনাবে, কারণ আমার মা ও আমার মেয়ে, ওরা দুজনেই তোমার চ্যানেলের ভক্ত। খুব খুশি হবে ওরা। আমার মেয়ের নাম সৃজা। তোমাকেও ভৌতিক কথা পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা সবার ভালো কাটুক এই কামনা করি। হ্যালো সৃজা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট কিছু ঘটনা। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এরকম ঘটনা শুনলে মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না? আজকের দুটো ঘটনাই খুব মন খারাপ করে দেওয়ার মতন, তাই তো? যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুশান্ত সাহা, সেকেন্ড কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, থার্ড কমেন্ট করেছে শুভম। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা দাস, অন্তিম স্যাড মোমেন্ট, মিঠু দত্ত, পার্থ সারথী, অনন্যা ভৌমিক, শিল্পা চ্যাটার্জি, আরমান খান, বৈষ্ণবী দেবী দাসী, অঞ্জলি মণ্ডল, ইসমাইলি কমেডি, সঙ্গীতা মজুমদার, সুমন্ত দাস, তন্ময়, পিএসপি লিখেছে আমার নামটা নিও, আমার নাম শাস্তিক। হ্যালো শাস্তিক। তারপরে কমেন্ট করেছে কৌশিক, লিখেছে আমার নামটা একবার বলবে। হ্যালো কৌশিক। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে শুভ পয়লা বৈশাখ দাদা, আপনি খুব ভালো থাকুন আর আমাদের এভাবেই ঘটনা শোনাতে থাকুন। হ্যাঁ গো, শুভ নববর্ষ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, বৈষ্ণবী দেবী দাসী, লিখেছে এসে গেছে ঘটনা শুনতে একদম। তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, বিজয় সরকার, লিখেছে অমিতদা আজকে তাড়াতাড়ি কমেন্ট করলাম, আমি বিজয়। আসলে কি বলবো দাদা, আমার আগের অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে, তাই এই অ্যাকাউন্ট দিয়ে তুমি আমাকে চিনতে পারছো না। তারপরে কমেন্ট করেছে তামিম, লিখেছে দাদা আপনার কি বাংলাদেশে কোনো রিলেটিভ নেই বা বাংলাদেশ আসার ইচ্ছে আছে? রিলেটিভ নেই বলবো না, আছে। আমার মায়ের বাবা মানে দাদুদের আছে বাংলাদেশের, নওগাঁ টওগাঁ এরকম কোনো একটা জায়গার নাম শুনেছিলাম। আর বাংলাদেশে যাওয়ার ইচ্ছে বলতে এখনও পর্যন্ত সেরকম কিছু ভাবিনি। তারপরে কমেন্ট করেছে অনন্যা কর্মকার, লিখেছে দাদা আমি রাতে হেডফোনে ঘটনা শুনি, খুব ভালো লাগে, আমি তোমার ভয়েসের খুব বড় ফ্যান, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মিথু মিশ্রা, দীপ দাস, মিষ্টি পাখি, শুভশ্রী মাঝি, শান্তনু ভট্টাচার্য, দীপশ্রী দাস, বিজয় সরকার, মঙ্গল মুখার্জি, অসীম দাস, ববিতা অধিকারী, লিখেছে এরপর 800 নম্বর এপিসোডে ধামাকাধার ঘটনা চাই কিন্তু একদম। তারপরে কমেন্ট করেছে শান্তর দুনিয়া, লিখেছে ভাই আমি মধ্যমগ্রাম থেকে শুনছি, আজকে কমেন্ট করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ তোমার দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ, ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেন গো, কী হয়েছে? তারপরে কমেন্ট করেছে হান্টার অভয়, লিখেছে দাদা আমি ভাবছি একটা স্টোরি সেন্ড করব, একদম পাঠিয়ে দাও। বৈষ্ণবী দেবী দাসী, লিখেছে আজকের ঘটনার হেডিং দেখে মনে হচ্ছে বেশ জমজমাট হতে চলেছে একদম। তারপরে কমেন্ট করেছে এমডি মন মোয়াজবনিয়া, ইউদাস রয়, গীতা গোস্বামী, অধিকারী গোপাল, নিশা, লিখেছে হাই দাদা আমি নিশা, আজকে আমার আর আমার হাজব্যান্ডের নামটা নিয়েছো, আমি খুব খুশি, থ্যাংক ইউ, শুভ নববর্ষ। হ্যাঁ শুভ নববর্ষ। তারপরে কমেন্ট করেছে বাসন্তী মণ্ডল, আরিয়ান মাজিদ, লিখেছে দাদা আমি ডানকুনি থেকে আরিয়ান, তোমার ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে,
এক কথায় বলতে গেলে ঘুমের ওষুধ। তোমার গল্প না শুনলে আমার ঘুমই আসে না। প্লিজ দাদা আমার নামটা নিও। এখন প্রেজেন্টে আমি হায়দ্রাবাদে আছি। হ্যালো আরিয়ান। তারপরে কমেন্ট করেছে সৌর, তৃষা, মলয় চক্রবর্তী, সুমিত ঘোষ, দেবাশিস বাগচি, অমিতা ঠাকুর লিখেছে এসে গেছি অসাধারণ সব ঘটনা শুনতে, জানি সব ঘটনাই ভালো হবে একদম। তারপরে কমেন্ট করেছে আশিক, লিখেছে খুব ভালো লাগলো ঘটনাগুলো, আমিও একটা ঘটনা লিখেছি এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে পাঠিয়ে দেব একদম। তারপরে সুস্মিতা মণ্ডল লিখেছে খুব সুন্দর লাগছে গল্পটা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।